কিছু সময় কিছু সম্পর্ক যদি একঘেয়েমি লাগে তাহলে সেই সম্পর্ককে একটু হলেও স্পেস দেওয়া দরকার। আসলে কথায় বলে জানো তো, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তাই কিছু সময় আমাদের মতো গৃহিণীদের, যাদের অভাবে একটা সংসার চলে না, সেই সংসারে অনুপস্থিত থাকতে হয়, বুঝতে দিতে হয় যে একজন গৃহিণী যখন সংসারের দায়িত্ব নেয় না, তখন সেই সংসারটা কেমন পর্যায়ে চলে যেতে পারে। আর দূরত্ব বাড়লেই যদি সম্পর্ক ঠিক থাকে, তাহলে মনে হয় সম্পর্ককে ঠিক রাখার জন্য একটু দূরে থাকার প্রয়োজন আছে। এই মুহূর্তে একটা বোতলকে আমি টোকা মারছি, যেটা তোমরা দেখলে টোকা মারতে। আসলে গতকালকে এই মধুর বোতলটা আমি বাজার থেকে আনিয়েছি, সাথে ছেলের একটা কমপ্ল্যানের বোতল। মধুর বোতলটা যে কাচের, সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আসলে অনেক রকম মধুই তো দেখলাম, বেশিরভাগ মানুষই তো ঠকিয়ে দিয়ে গেল। এই মধুটা এখন ঠকাবে নাকি সেটাই ভাবছি। যাকে কুয়াশা ভরা একটা শীতের সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তারাও আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই, তারপর আরও গল্প করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আসলে তোমরা তো অনেকেই জানো যে আমার প্রচুর পরিমাণ ডাস্ট অ্যালার্জি আছে। তবে সত্যি কথা বলতে কি, আজ প্রায় 15 দিন হলো না আমাকে ইনহেলার টানতে হয়, না আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হয়। আমি মিরাক্কেলটা বুঝলাম না। তবে আমি বেশ কয়েকদিন হলো কিছু কিছু অভ্যাস পরিবর্তন করেছি। যেমন তোমরা দেখো যে আদা তেজপাতা দিয়ে চা খাচ্ছি, সেই সাথে প্রত্যেক দিন সকালে বাসি পেটে কিন্তু মধু জল খাই। আমি জানি না আমার এই বাসি পেটে মধু জল খাওয়া আর হচ্ছে চায়ের সাথে প্রতিনিয়ত তেজপাতা খাওয়া, এটাই কি আমার এই অ্যালার্জির একটু না একটু হলেও কমতির কারণ? কিছু কিছু সময় জানো তো, হোম রেমিডিসগুলো মেডিসিনের থেকেও দ্রুত এবং অনেক ভালো কাজ করে। যাকে দেখো আজকে কি পরিমাণে যে কুয়াশা পড়েছে, আমাদের সামনের ঘরবাড়িগুলো কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর আমার মাসির বাড়ি যে বাঁধাকপি গাছগুলো, সেগুলোর দিক থেকে নজর ফেরানোই যায় না, এরা এতটা সুন্দরী। তার সাথে রয়েছে মূলো, তার সাথে রয়েছে ওলকপিও। আমি মনে হয় থাকতে থাকতে বাঁধাকপিগুলো বাঁধবে না, নাহলে যদি বড় হতো আমি 4-5টা তুলে বাড়ি নিয়ে যেতাম। ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তারপরেই একটা ওভেনে চাপিয়েছি দুধ শোনার জন্য, আর আরেকটা ওভেনে আমি চা বসিয়ে দিয়েছি। দেখো চায়ে চিনি দিচ্ছি। এই যে কাঠের চামচটা, এটা আমার বর দীঘা থেকে নিয়ে এসেছিল। এটাকে আমি আর ও বাড়িতে নিয়ে যাইনি, এটা এখানেই ছিল। তবে এবার ভাবছি চামচটা নিয়ে যাব। এখানে কেউ এই চামচগুলো ব্যবহার করে না। সেই আমি যবে আসি তবেই একটু একটু ব্যবহার করি, তা না হলে ব্যবহার হয় না। আবার সমস্ত জিনিস জানো তো বয়ে বয়ে নিয়ে যেতে আর ভালোও লাগে না। বাবার বাড়ি যখন আসি তখন একটা কি দুটো ব্যাগ নিয়ে আসি, আর যেদিন এখান থেকে যাই কম করে 4টে ব্যাগ হয়। যাওয়া আসা করতেও ভীষণ অসুবিধে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। প্রত্যেকবার মনে হয় যে এবার আসছি, এরপরে আর আসবো না। তবে যখন 10-15 দিন হয়ে যায়, যখন আমার ছেলেটা বলে যে মা দিদানের জন্য মন খারাপ করছে, দাদানের জন্য মন খারাপ করছে, তখন ওর কথা ভেবে আর আমি থাকতে পারি না। ওই 2 দিনের নাম করে আসলে 5 দিন 6 দিন কাটিয়েই যেতে হয়। যাকে গল্প করতে করতে শোনার জন্য গতকালকে রাত্রে যে কমপ্লেনটা এনেছিলাম, সেটা আমি একটা জারে ভরে নিয়েছি। আমি ভাবতেও পারিনি গো যে ওই ছোট্ট জারে 500 গ্রাম কমপ্লান আটবে না। আমি ভেবেছিলাম এঁটে যাবে। কিছুটা পরিমাণ কমপ্লান ওতে আটলো, আর কিছুটা পরিমাণ আমি ওই পাউচের মধ্যেই রেখে দিয়েছি। আজকে একটু দুধ চা করেছিলাম, সেটাই খেয়ে সোজা চলে এসেছি রাস্তায়। গতকালকে আমার ছেলের জন্য একটা বল কিনে আনা হয়েছিল। আমার ছেলে বল পেলে এতটা খুশি হয়, তাই যখনই যেখানে যাই ভাবি ছোট্টখাট্ট একটা বল কিনে নিয়ে আসি। সেই বলটা নিয়ে ওই যে আমাদের ছানাতলায় যে দুর্গা মন্দিরটা রয়েছে, সেখানে আমার ছেলের সাথে খেলছিল। ফেরার পথে দেখলাম এই যে মামাটাকে দেখছো, এটা হচ্ছে আমার মাসির ভাসুর। এই মামাটাই না গাছগুলো লাগিয়েছে। মামার সাথে অনেকক্ষণ কথা হলো। দেখো খুঁটে খুঁটে কেমন বাগানটা পরিষ্কার করছে। মামা বলছিল যে এই গাছগুলো লাগিয়েছি, যখন এরা বড় হবে, যখন এরা পরিপূর্ণ হবে, এ খাওয়ার থেকে যেন আমি আরও বেশি আনন্দ পাবো দেখলে। আসলে সত্যি কথাই গো, নিজের হাতে কোনো জিনিস যখন লাগাবে আর সেই জিনিসটা যখন তোমাকে ফল দেবে, দেখবে কী পরিমাণে খুশি আর কী পরিমাণে আনন্দ লাগবে। ঠিক তেমনই আমরা মেয়েরা একটা সংসার কিন্তু সাজাতে পছন্দ করি, একটা সংসার গোছাতে পছন্দ করি, একটা সংসারকে গড়ে তুলতে পছন্দ করি। একটা শূন্য ঘরের সংসার যখন আমাদের হাত দিয়ে পরিপূর্ণতা লাভ করে, যখন আমরা একটা সংসারের সমস্ত জিনিস নিজে হাতে তৈরি করে থাকি, খেয়াল করে দেখবে তখনও কিন্তু আমাদের মনে একটা আলাদা রকম শান্তি আসে, একটা আলাদা রকম আনন্দই যেন পায়। এই যে সংসারের
সংসারের জিনিসগুলো, যেমন ফার্নিচারের কথাই বলি, সবাই তো আর সাজানো গোছানো সংসার পায় না। কিছু কিছু মানুষকে কিন্তু সংসার নিজের হাতেই সাজিয়ে গুছিয়ে নিতে হয়। সেখানে ফার্নিচার থেকে শুরু করে সংসারের টুকিটাকি জিনিসপত্র নিজেদেরকেই কিন্তু কিনতে হয়। যেমন আমার সংসারের কথাই বলি না কেন, আমার সংসারের যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো হয়তো আমি কোনোটা হয়তো সাপ্তাহিক টাকার বিনিময়ে, কোনোটা হয়তো মাসিক টাকার বিনিময়েও কিনেছি, কিন্তু যেভাবেই কিনি না কেন একটা খালি ঘরটাকে পূর্ণ করেছি, আর সেই পূর্ণ ঘরটা দেখে আমার যে কতটা আনন্দ লাগে সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি জানো তো, প্রতিটা মেয়েই চায় যে নিজের একটা সংসার হোক, যেখানে সে স্বাধীনভাবে বাঁচতে পারবে, যেখানে সে একটু অন্যায় করলে কিংবা একটু ভুল করলেও কেউ তাকে কথা শোনাবে না, যেখানে সে একটা মনের মতো জিনিস কিনে ঘর সাজাতে পারবে। সেক্ষেত্রে কেউ তাকে খোঁচা দিয়ে বলতেও পারবে না যে আমার ছেলের টাকা ফালতুভাবে নষ্ট করছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাবার বাড়িতে যত যাই কিছু থাকুক না কেন, স্বামীর যা থাকে মেয়েদের সেটাকে নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হয়। বাবার বাড়ি রাজপ্রাসাদ হলেও কিংবা বাবার বাড়ি কুঁড়ে ঘর হলেও সেটা মেয়েদের জন্য শান্তির জায়গা ঠিকই, তবে সেটা 2-4 দিনের জন্য, বছরের পর বছরের জন্য নয়। দেখো, বাবার বাড়িতে যখন 7 দিনের জায়গায় 10 দিন হয়ে যাবে, পাড়ার লোক কানাঘুষো করবে, ভাববে এই মেয়েটা হয়তো আর যাবে না। কিন্তু স্বামীর ঘর তো আর সেটা নয়। স্বামীর ঘর বছরের পর বছর, মরা পর্যন্ত থাকলেও কেউ আঙুল তুলবে না, কেউ বলবে না যে এই ঘরটা তোমার নয়, কি এই ঘরে তুমি কেন রয়েছে। চলো, ভাঙা চোরা হোক কিংবা কুঁড়ে ঘর যার তৈরি হোক না কেন, নিজের স্বামীর একটা ঘর থাকা দরকার আছে, যেই ঘরটাতে অন্তত করে সারা দিনের শেষে আমরা একটু স্বস্তির ঘুম ঘুমোতে পারি। আগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করেছি, খাট বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করেছি। আজকে খাটটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। আজকে আমরা এসেছি, ছেলে আমার বাবার কাছে খাসির মাংস খেতে চেয়েছিল। আমার ছেলে খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই বাবা আজকে খাসির মাংস নিয়ে এসেছিল। সেটাই মাকে দেখাচ্ছিলাম কষানো হয়েছে কিনা আর কোন মাংসটা আমি খাবো। তবে এখনও পর্যন্ত খাসির ঝোল রেডি হয়নি, যার জন্য একটু মোচার ঘন্ট আর একটু বেতো শাক দিয়ে আর তার সাথে একটু ঘি নিয়েছি। সকালের খাবারটা তা দিয়েই কমপ্লিট করেছি। ভিডিওর এ পর্যায়ে এসে শোকেস পরিষ্কার করতে করতে একটা কথা তোমাদেরকে বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর জানো তো কী হয়, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার ভীষণ ভালো লাগে। যাকে গল্প করতে করতে এই যে শোকেসটাকে মুছে নিয়েছি, আর তারপরেই মিনি শোকেসটাকেও হালকা করে আমি ডাস্টিং করে নিলাম। আছেই তো আর 1-2 দিন, এরপরে তো এরা এইভাবেই পড়ে থাকবে, না এদের যত্ন করার কেউ থাকবে, না ঘরে এসে এদেরকে দেখার কেউ থাকবে। তাই আমি যে কদিন রয়েছি এদেরকে একটু দেখভাল করেই যাচ্ছি। বাড়িতে এসে সকালের বাসি ঘর ঝাড় দিতে দিতে মোটামুটি 10টা বাজে। এখন ওই ঘড়ির কাঁটায় 10:30, 11:15 মতনই বাজছে। আজকে বাসি ঘরটা কিন্তু অনেকটা পরে আমি ঝাড় দিচ্ছি। দেখো, অনলাইন থেকে জিনিস কিনে এবারের মতো কিন্তু ভীষণ ঠকে গেছি। গ্রসারিতে আমরা 5 লিটার রাইস ব্র্যান অয়েল অর্ডার করেছিলাম, তার সাথে কিছু লবণ অর্ডার করেছিলাম। আর মধ্যে থেকে কোনো কারণবশত একটা পাউচ ফুটো হয়ে অর্ধেকের বেশি তেল পড়ে গেছে। আর যার কারণবশত ফেরত দেওয়ার অনিচ্ছা থাকার সত্ত্বেও আমরা এই গ্রসারিগুলো রাখতে পারলাম না, এগুলোকে আমাকে রিটার্ন করতে হলো। মনটাও খারাপ করছিল, ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব 2 লিটার তেল। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। টাটা।